হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ লেসন। তো এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর সমস্ত সাবজেক্টগুলির মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেগুলো জুলাই 2021-এ দেওয়া হয়েছে তার উত্তরগুলি সম্পর্কে আলোচনা করব। সো ভিডিওটিতে বাংলা, ইংলিশ, গণিত, ইতিহাস, পরিবেশ ও বিজ্ঞান, পরিবেশ ও ভূগোল, স্বাস্থ্য ও শারীরশিক্ষা এই সবকটি বিষয়ের উত্তর আমরা এই ভিডিওটিতে আলোচনা করেছি। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যাতে প্রত্যেকটি সাবজেক্টের উত্তর তোমরা সঠিকভাবে লিখতে পারো। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ওকে, তো একে দেওয়া আছে পাগলা গণেশ গল্পে গণেশের বয়স 100, 175, 150 না 200। সঠিক উত্তর হচ্ছে 200 বছর। ওকে, তারপর দেখো 1-2 কি আছে, কোক নদ হলো, এটা হচ্ছে রক্তপদ্ম। ওকে, তারপর কি আছে 1-3। ওকে, তো 1-3 বলা আছে পাখি সব করে রব রাতে পোহাইলো, কবিতাটির রচয়িতা কে? তো এটা সঠিক উত্তর হবে মদনমোহন তর্কালঙ্কার। ওকে, তারপর দেওয়া আছে 1-4 আছে শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে রামকিঙ্কর বেইজের পরিচয় হয়, উত্তর হবে বাঁকুড়ায়। ওকে, আচ্ছা, এরপর আছে খোকনের বাড়ির সামনেই ছিল একটি, উত্তর হবে ইউক্যালিপটাস গাছ। ওকে, তো এগুলো হচ্ছে 1-এর দাগের উত্তরগুলি আমরা করলাম। এরপর আছে 2, 3, 4। ওকে, তো এই প্রশ্নের উত্তরগুলি একটু বড় রয়েছে, তো এগুলো আমরা অন্য একটি পেজে লিখেছি, সেখান থেকে উত্তরগুলি দেখে নেব। ওকে, তো 2-এর দাগে কি দেওয়া আছে দেখো, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2-এর 1-এ বলা হয়েছে তা আপনার কবিতা শুনছে বা কে আর পড়ছে বা কে? এ কথার উত্তরে শ্রোতা, এখানে শ্রোতা হবে শ্রোতা কি বলেছিলেন? তো এর উত্তরটি হবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ রচনাংশে শ্রোতা অর্থাৎ গণেশ এ কথার উত্তরে বলেছিলেন তার কবিতা শুনছে আকাশ, বাতাস এবং প্রকৃতি। তিনি আরও বলেছিলেন যে কবিতার পাতাগুলি তিনি বাতাসে ভাসিয়ে দিচ্ছেন, যদি কেউ কুড়িয়ে পায় এবং পড়তে ইচ্ছা করে তাহলে পড়বে। ওকে, তো এটা হচ্ছে 2-এর 1-এর প্রশ্নের উত্তর। 2-এর 2 আছে কি, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটি কার রচনা থেকে নেওয়া হয়েছে? ওকে, তো এই প্রশ্নটির উত্তর আমরা নিচে লিখেছি। ওকে, সেখানে উদ্ধৃতিটির রচয়িতা হচ্ছে লর্ড বার্ডন আর এটি মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতা থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, 2-এর 3 আছে 21-এর কবিতায় কোন কোন গানের সুরের প্রসঙ্গ রয়েছে? ওকে, তো এখানে কি হবে না, আশরাফ সিদ্দিকী রচিত 21-এর কবিতায় জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদি এই গানের সুরগুলির প্রসঙ্গ রয়েছে। ওকে, তো এটা গেল 2-এর 3। এরপর আছে 2-এর 4। 2-এর 4-এ কি দেওয়া আছে না, অত বড় একজন শিল্পীর কাছে জ্ঞান লাভ করেছি আমার সৌভাগ্য, কার স্মৃতিচারণায় কথক একথা বলেছেন? ওকে, তো এখানে 2-এর 4-এর উত্তরটি হবে কি না, রামকিঙ্কর বেইজ রচিত আত্মকথা রচনাংশে কথক শান্তিনিকেতনের আচার্য দেবের স্মৃতিচারণায় একথা বলেছেন। ওকে, এরপর আছে 2-এর 5। ওকে, তো 2-এর 5-এ দেওয়া আছে খোকন অবাক হয়ে গেল কোন কথা শুনে খোকন অবাক হলো। ওকে, সো 2-এর 5-এর উত্তরটা আমরা এখানে লিখেছি। ওকে, নাম্বারটা 2-এর 5 হবে, 2-এর 4 হয়ে গেছে। তো দেখুন, বনফুল রচিত খোকনের প্রথম ছবি রচনাংশে খোকনের বাবার বন্ধু যখন খোকনের আঁকা ছবিগুলি দেখে বলেছিলেন যে সেগুলি সবই নকল করা ছবি, সেখানে খোকনের নিজস্ব আঁকা কোনো ছবি নেই, এই কথা শুনে খোকন অবাক হয়ে গিয়েছিল। ওকে, তো এটা গেল 2-এর দাগের যে প্রশ্ন তার উত্তরগুলি। এরপর দেখবো আমরা 3-এর দাগের প্রশ্নের উত্তর। 3-এর দাগে দেখো 3-এর 1-এ কি দেওয়া আছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। আচ্ছা, 3-এর 1-এ বলা হয়েছে জীবন হবে পদ্যময়, জীবন কিভাবে পদ্যময় হয়ে উঠবে বলে কবি মনে করেন? ওকে, তো এই প্রশ্নের উত্তর আমরা এখানে লিখেছি। ওকে, 3-এর 1-এ দেখো নিচের উদ্ধৃতাংশটি অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো কবিতা থেকে নেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, এরপর দেখো কবির মতে ছন্দ শুনতে হলে মন্দ কথায় কান না দিয়ে দ্বন্দ্ব ভুলে যেতে হবে। তার মতে ঝড় বাদলে, জ্যোৎস্নাতে পাখির ডাকে, ঝিঁচির ডাকে, নদীর স্রোতে, মোটর চাকায়, রেলগাড়ি, জল, ঘড়ির কাঁটা এই সব কিছুতে ছন্দ রয়েছে। এই সব কিছু যদি কান পেতে আর মন দিয়ে শোনা যায় তাহলে সমস্ত পৃথিবীটা যেন ছন্দের সুর বলে মনে হবে।
আর এইভাবে জীবনটাও হয়ে উঠবে পদ্যময়। ওকে, তো এটাই জাস্ট এই প্রশ্নের উত্তরে লিখতে হবে। আচ্ছা, 3-2 দেখো কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে অমর করিয়া বর দেহ দাসে সুবরদে। সুবরদে শব্দের অর্থ কি? কবি তার কাছে অমরতার প্রত্যাশী কেন? ওকে, তো এই প্রশ্নের 3-2 দাগের প্রশ্নের উত্তর আমরা নিচে লিখেছি। তো এই প্রশ্নের উত্তরটি দেখো। ওকে, তো এখানে লিখেছি কি না, উদ্ধৃতাংশটি মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে সুবরদে শব্দের অর্থ হলো সু অর্থে শুভ বা ভালো, এবং বরদে মানে হচ্ছে যিনি বরদান করেন বা বরদাত্রী, অর্থাৎ সুবরদে শব্দের অর্থ হচ্ছে কি না ভালো বরদাত্রী। ওকে, তো এটা লিখতে হবে। এরপর আছে কি, তারপর দেখো কবি মাইকেল মধুসূদন দত্ত বাঙালি হওয়া সত্ত্বেও বাংলা ভাষাকে অবজ্ঞা করে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন, কিন্তু পরে যখন তিনি নিজের ভুল বুঝতে পারেন যে তিনি ভুল পথে চলেছেন, তখন তিনি মারূপী বঙ্গভূমি এবং মাতৃভাষার কাছে ক্ষমা প্রার্থী হন, এবং তিনি বলেন যদিও তার মধ্যে কোনো গুণ নেই, এমন কোনো গুণ নেই যার জন্য বঙ্গভূমি এবং বঙ্গভূমির মানুষ তাকে মনে রাখবে, তবুও তিনি বঙ্গভূমির কাছে এই বর চেয়েছেন যে বঙ্গভূমি এবং বঙ্গভূমির মানুষের কাছে যেন তিনি অমর হয়ে অর্থাৎ চিরস্মরণীয় হয়ে থাকতে পারেন। ওকে, তো এই প্রশ্নের উত্তরে এটা লিখতে হবে। আচ্ছা, এরপর আছে 2-3 দাগের প্রশ্ন। এখানে আছে কি, সেই তো আমার পরম পুলক আঁকা লেখা কবিতায় কবি কখন পুলকিত হন? ওকে, তো 3-3 দাগের উত্তর এখানে আমরা লিখেছি। 3-3 দাগে দেখো কি উত্তরটা দেখো। আচ্ছা, মৃদুল দাশগুপ্তের আঁকা লেখা কবিতায় মাঠের সাদা দুধের মতো চাঁদ দেখে এবং হালকা বাতাসের কাঁপন দিতেই কবির ছড়া লেখা শুরু হয়ে যায়। আকাশের তারা যেন গোপনে তার কাছে নেমে আসে এবং জোনাকিরা বকুল কাছে অ আ লেখে, অর্থাৎ বিচরণ করে। তার এই ছড়ার মধ্যে দিয়েই কবি পাঠকদের কাছে পৌঁছে যান, আর তখনই তিনি পুলকিত বা আনন্দিত হন। ওকে, এটা গেল 3-3 দাগের প্রশ্নের উত্তর। এরপর আছে দেখো কি 3-4 দাগ। 3-4 দাগ আছে কি, কুতুব মিনারের কথা রচনাংশ অনুসরণে কুতুব মিনারের নির্মাণ শৈলীর বিশিষ্টতা আলোচনা করো। ওকে, তো এই প্রশ্নের উত্তর এটারও উত্তর আমরা নিচে লিখেছি। 3-4 দাগের উত্তর। 3-4 দাগে দেখো কি উত্তরটি দেখো। কুতুব মিনার হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। এটি 5 তলার একটি মিনার। প্রথম তলাতে আছে বাঁশি ও কোণের পরপর সাজানো নকশা, দ্বিতীয় তলাতে শুধু বাঁশি এবং তৃতীয় তলাতে শুধু কোণ। চতুর্থ ও পঞ্চম তলাতে কি ছিল তা জানা যায়নি, কারণ বজ্রাঘাতে সে দুটো ভেঙে যায় এবং ফিরোজ তুঘলক সে দুটিকে মার্বেল দিয়ে মেরামত করে দেন। বাঁশি ও কোণের ওপর দিয়ে সমস্ত মিনারটিকে কোমর বন্ধের মতো ঘিরে রেখেছে সারি সারি লতাপাতা, ফুলের মালা এবং চক্রের নকশা। ওকে, তো এই প্রশ্নের উত্তরে এটা লিখতে হবে। ওকে, তো এরপর আছে 4 দাগের প্রশ্ন। 4 দাগে দেখো কি দেওয়া আছে না, নির্দেশ অনুসারে উত্তর দাও। 4-1 বলা হয়েছে খাঁটি দেশি শব্দ বলতে কি বোঝো? ওকে, তো এই প্রশ্নের উত্তর হবে বাংলা ভাষায় প্রাচীন দ্রাবিড়, অস্ট্রিক এবং মঙ্গলয়েড গোষ্ঠীর ভাষা থেকে বহু শব্দ এসেছে। ওকে, এই শব্দগুলোকেই বলা হয় খাঁটি দেশি শব্দ, যেমন ধামা, ঢোল, মাঠ, ওকে, খোপা, চট, মুড়ি, ঢেকি, লাঠি ইত্যাদি। তো এরপর আছেন 4-2 দাগ। 4-2 দাগে বলা হয়েছে তদ্ভব শব্দ কিভাবে গড়ে উঠেছে? তার উত্তর হবে এখানে দেখো, যে সমস্ত সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত, অপভ্রংশ ইত্যাদি স্তরগুলির মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে স্থান নিয়েছে, সেগুলিকে বলা হয় তদ্ভব শব্দ। যেমন ঘাত থেকে ঘাও, তারপর এসছে বাংলা ভাষা ঘা, কার্য থেকে কর্য, তারপর এসছে কি কাজ। ওকে, তো এইগুলো হচ্ছে তদ্ভব শব্দ। এরপর আছে কি অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দের দুটি উদাহরণ দাও। ওকে, তো দেখো অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দের উদাহরণ হলো শ্রীদাম থেকে ছিদাম,
মিত্র থেকে মিত্তির, বৈদ্য থেকে বদ্যি, ওকে, এরকম আরও অনেকে আছে, তো আমরা এখানে জাস্ট 3টে লিখেছি। চারের দাগ আছে বাঙালি পদবীর ইংরাজি ধরনের উচ্চারণে স্বরচিহ্ন হবে, হ্রস্ব স্বরচিহ্ন হবে, এরকম উদাহরণ দিতে হবে। ওকে, বাঙালি পদবীর ইংরাজি ধরনের উচ্চারণ যেটা, সেখানে হ্রস্ব স্বরচিহ্ন হবে, এরকম উদাহরণ দিতে হবে। ওকে, তো সেই উদাহরণ আমরা নিচে লিখেছি, দেখো, ইংরেজি ধরনের উচ্চারণে হ্রস্ব স্বরচিহ্নযুক্ত বাঙালি পদবী হলো ব্যানার্জি। ওকে, এখানে ব্যানার্জির কিন্তু দীর্ঘী হবে না। ওকে, এটা হ্রস্ব স্বর, রসিকাটা হচ্ছে হ্রস্ব স্বর, দীর্ঘিকাটা হচ্ছে কি দীর্ঘ স্বর, তো এখানে হ্রস্ব স্বরটা কিন্তু হবে। আচ্ছা, আর হচ্ছে কি গাঙ্গুলি, এখানে গাঙ্গুলি কিন্তু দীর্ঘিকার হবে না, রসিকার হবে। ওকে, তো চারের দাগের প্রশ্নগুলির উত্তর আমরা এখানে লিখেছি। এরপর আছে 5এর দাগের প্রশ্ন। 5এর দাগে কি দেওয়া আছে দেখো, এখানে বলা হচ্ছে পত্র রচনা করো, তোমাদের অঞ্চলে একটি পাঠাগার স্থাপনের অনুরোধ জানিয়ে ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে একটি আবেদনপত্র লেখো। আর 5এর 2-এ বলা হয়েছে কি বিদ্যালয়ের বার্ষিক পত্রিকা প্রকাশের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লেখো। ওকে, তো এই প্রশ্ন দুটির উত্তর আমরা নিচে লিখেছি। ওকে ওকে তো প্রথমটি দেখো, প্রথমটি হচ্ছে 5-এর 1-এর দাগে হচ্ছে পাঠাগার স্থাপনের জন্য আবেদনপত্র। ওকে, যেটা ব্লক ডেভেলপমেন্ট ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে লিখতে হবে। ওকে, তো এখানে কি লিখবে, মাননীয় বা মাননীয়া। ওকে, পুরুষ হলে মাননীয়, মহিলা হলে মাননীয়, যে কোনো একটা লিখতে হবে। আচ্ছা, ব্লক উন্নয়ন আধিকারিক কালীগঞ্জ ব্লক নদিয়া 741137। ওকে, আমি এখানে একটা অ্যাড্রেস দিয়েছি, তোমরা যে যার ব্লকে থাকো সেই ব্লকের অ্যাড্রেস এখানে দিতে হবে এবং নিচে একটা তারিখ। ওকে, তারপরে দেখো এখানে যে মূল বক্তব্য সেটা এখানে লিখতে হবে। ওকে, মাননীয় মহাশয় বা মাননীয়া মহাশয়া, সরি এখানে সয়া হবে, তারপর অন্তঃস্থয়াকার হবে। ওকে, মাননীয়া মহাশয়, পুরুষ হলে এটা হবে, মহিলা হলে এটা হবে। ওকে, তারপর যে বক্তব্য সেটা লিখতে হবে। আমি অতনু সরকার, এখানে আমি একটা জাস্ট যে কোনো একটা নাম দিয়েছি, তোমরা যে যার নামটা কিন্তু এখানে দেবে। তো আমি অতনু সরকার কালীগঞ্জ ব্লকের অন্তর্গত দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের একজন স্থায়ী বাসিন্দা। ওকে, এখানে নিজের ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের নাম লিখবে। আমাদের এই অঞ্চলে প্রায় 2 থেকে 3 হাজার মানুষের বসবাস। এই অঞ্চলে কোনো পাঠাগার নেই। পাঠাগার মানুষের জ্ঞান আহরণের একটি খুব ভালো প্রতিষ্ঠান। এই অঞ্চলের সমস্ত মানুষের আকাঙ্ক্ষা এখানে একটি পাঠাগার প্রতিষ্ঠিত হোক। ওকে, সুতরাং মহাশয়ের বা মহাশয়ার, ওকে, পুরুষ হলে মহাশয় এবং মহিলা হলে মহাশয়ার, যে কোনো একটা লিখতে হবে, নিকট আমার একান্ত অনুরোধ আমাদের এই অঞ্চলে অতি সত্বর একটি পাঠাগার নির্মিত করা হোক। ওকে, এই বলে এখানে ধন্যবাদান্তে লিখে নিজের নামটা এখানে লিখবে, তারপরে বাঁদিকে গ্রাম পোস্ট নিজের যে অ্যাড্রেস সেটা এখানে লিখবে। ওকে, আমি এখানে জাস্ট নিজে আমাদের যে একটা যে কোনো একটা অ্যাড্রেস এখানে আমি লিখেছি। ওকে, তো এটা গেল 5-এর 1-এর দাগের প্রশ্নের উত্তর। ওকে, তারপরে দেখো 5-এর 2-এর দাগে, 5-এর 2-এর দাগে হচ্ছে বার্ষিক পত্রিকা প্রকাশের আবেদনপত্র। ওকে, আবেদন, তো এখানে প্রধান শিক্ষকের কাছে এটা লিখতে হবে। তো মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সরস্বতী বিদ্যা মন্দির, আমি এখানে একটা যে কোনো একটা স্কুলের নাম লিখে দিচ্ছি, তোমরা যে যার স্কুলের যে নাম সেটা এখানে লিখবে, তারপর স্কুলের যে ঠিকানা সেটা এখানে লিখবে। ওকে, দেবগ্রাম নদিয়া 741137, এখানে তারিখটা দেবে। ওকে, স্কুলের যে ঠিকানা সেই ঠিকানাটা কিন্তু এখানে লিখতে হবে। ওকে, তো এরপরে যে মূল বক্তব্য সেটা এখানে লিখতে হবে। সেটা কি না, মাননীয় মহাশয় আমি সুরজ বিশ্বাস, যে কোনো একটা নাম আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা যে যার নিজের নামটা এখানে লিখবে। আচ্ছা, 7ম শ্রেণী, রোল নাম্বার 10, এখানে রোল নাম্বার যে যার সেটা দেবে। আমার আপনার বিদ্যালয়ের একজন ছাত্র। ওকে, আমাদের বিদ্যালয়ে বার্ষিক কোনো পত্রিকা কোনো বছর প্রকাশ করা হয় না। বার্ষিক পত্রিকা প্রকাশের ফলে ছাত্রছাত্রীদের শিক্ষার বিকাশ ঘটে। সুতরাং আমাদের স্কুলে বার্ষিক পত্রিকা প্রকাশ করা অবশ্যই প্রয়োজন। অতএব মহাশয়ের নিকট আমার বিনীত নিবেদন এই যে আমাদের স্কুলে যাতে বার্ষিক পত্রিকা প্রকাশ করা হয় তার সুবন্দোবস্ত করা হোক। ওকে, এই বলে বিনীত আপনার একান্ত অনবদ্য ছাত্র, এখানে নিজের নামটা লিখবে, তারপর ক্লাস অর্থাৎ শ্রেণী 7ম শ্রেণী এবং রোল নাম্বারটা এখানে লিখবে। ওকে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, অর্থাৎ এই প্যাসেজটিকে পড়তে হবে এবং নিচে যে কোয়েশ্চেন আছে সেগুলির আনসার দিতে হবে। ওকে, তো প্রথমে আমরা প্যাসেজটি পড়বো, তারপর যে কোশ্চেন আছে তার উত্তর দেবো। ওকে, তো দেখো প্যাসেজটিতে কী দেওয়া আছে, ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। ওকে, অর্থাৎ কী বলা হচ্ছে না, তুমি জানো যে অবশ্যই আমাদের এই পৃথিবীটা
অনেক অনেক পুরনো, মিলিয়নস অফ অ্যান্ড মিলিয়নস অর্থাৎ কোটি কোটি বছরের পুরনো। অ্যান্ড ফর আ লং লং টাইম দেয়ার ওয়ার নো মেন অর ওমেন লাইভিং ইন ইট। এবং অনেক অনেক দিন ধরে পৃথিবীতে কিন্তু কোনো মেন এবং ওমেন অর্থাৎ কি পুরুষ এবং মহিলা কোনো কিছু কিন্তু ছিল না। বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস অর্থাৎ মানুষ আসার আগে শুধুমাত্র ছিল কি পশু। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস দেয়ার ওয়াজ আ টাইম হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ। এবং এই অ্যানিম্যাল আসার আগে অর্থাৎ প্রাণী পশুদের আগে কিন্তু এই পৃথিবীতে কিন্তু কোনো প্রাণেরই অস্তিত্ব ছিল না। It is difficult to imagine this world of ours which is so full today all kinds of animals and men to be without them. তো এখানে কি বলছে যে ইমেজিন মানে কি কল্পনা করা, বলছে এটা কল্পনা করা খুবই কষ্টকর যে আজকে আমাদের পৃথিবীতে প্রাণী এবং মানুষে পরিপূর্ণ ভর্তি, যেখানে একসময় কিন্তু এই সমস্ত কিছুই ছিল না, কোনো প্রাণীরই অস্তিত্ব ছিল না। এটা ভাবতে কিন্তু খুবই অবাক লাগে। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড অ্যান্ড থট আ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স টেল আস দ্যাট দেয়ার ওয়াজ আ টাইম when the earth was too hot for any living being to be on it. তো কি বলা হচ্ছে না, বাট সায়েন্টিস্ট মানে কি বিজ্ঞানী, অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডি যারা অনেক পড়াশোনা করেছে আর কি, অ্যান্ড থট আ গ্রেট এবং যারা খুব বেশি বেশি ভাবে আর কি, ওকে, ডিল অ্যাবাউট দিস ম্যাটার এই বিষয় সম্পর্কে, অর্থাৎ যে পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব একসময় ছিল না, এখন প্রচুর প্রাণী, ওকে, এই ব্যাপারে যারা ভাবে, ওকে, তারা আমাদের কি বলেছে, টেলাস কি বলেছে না, তাদের থেকে আমরা কি জানতে পারি, দেয়ার ওয়াজ আ টাইম হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট, একটা সময় ছিল যখন পৃথিবীটা প্রচণ্ড গরম ছিল, ফর অ্যানি লাইভিং বিং টু লাইফ অন ইট। ওকে, তো এখানে প্রাণের যে কোনো প্রাণীর বাস করার ক্ষেত্রে মানে পৃথিবীটা প্রচণ্ড গরম ছিল, এত গরম ছিল যে কোনো প্রাণী বাস করার পক্ষে এটা উপযুক্ত ছিল না। ওকে, তো পৃথিবীটা প্রচণ্ড হট ছিল আর কি, গরম ছিল। তো এরপর অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটিগুলি সলিউশন আমরা এখন করব। প্রথমে আছে অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ দেখো আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, এগুলোর আনসার লিখতে হবে কমপ্লিট সেন্টেন্সে। ওকে, সম্পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। তো 1 নম্বরে কী দেওয়া আছে, হাউ ওল্ড ইজ দ্য আর্থ। ওকে, অর্থাৎ পৃথিবীটি কত পুরনো এটা লিখতে হবে। তো দ্য আর্থ ইজ মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, অর্থাৎ পৃথিবীটা কোটি কোটি বছরের পুরনো। ওকে, যেটা আমরা আগের প্যাসেজে পড়েছি। নাম্বার 2-তে কী দেওয়া আছে, ডেসক্রাইব দ্য আর্থ বিফোর ম্যান এক্সিস্টেড, অর্থাৎ মানুষের অস্তিত্ব যখন মানুষ এসেছে তার আগে পৃথিবীটা কেমন ছিল সেটাকে ডেসক্রাইব করতে হবে, বর্ণনা করতে হবে। ওকে, তো দেখো প্যাসেজটাতে আমরা পড়েছিলাম কি, বিফোর দ্য মেন কেম, মানুষ আসার আগে দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস, সেই সময় শুধুমাত্র ছিল কি পশু। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ, এবং পশুদের আসার আগে পৃথিবীতে কোনো প্রাণীরই অস্তিত্ব ছিল না, এটা লিখতে হবে। নেক্সট নাম্বার 3-তে দেখো কী দেওয়া আছে, হোয়াই ওয়াজ দেয়ার নো লাইফ অন আর্থ, পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না কেন, কারণ কি, বিকজ দ্য আর্থ ওয়াজ টু হট ফর অ্যানি লাইভিং বিং টু লাইফ অন ইট, অর্থাৎ পৃথিবীটা এত বেশি গরম ছিল যে কোনো প্রাণীরই এখানে বসবাসের পক্ষে উপযুক্ত ছিল না, বসবাস করতে পারতো না। ওকে, এই জন্য কোনো প্রাণীর অস্তিত্ব ছিল না। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি 2, সেখানে দেওয়া আছে দেখো কি, সিলেক্ট দ্য কারেক্ট হোমোফোন ফ্রম দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে কিছু হোমোফোনস দেওয়া আছে, হোমোফোন মানে কি একই উচ্চারণ কিন্তু এদের অর্থ আলাদা, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ যেটাকে বাংলায় বলা হয়। ওকে, তো নাম্বার 1-এ দেওয়া আছে কি, আকবর দ্য গ্রেট মুঘল এম্পায়ার, আকবর একজন মুঘল রাজা। তো এখানে ড্যাশে কী হবে, এখানে আছে দেখো রেইন্ড, এটা হচ্ছে রেইন্ড। ওকে, তো এটা স্পেলিং আলাদা, এটা স্পেলিং আলাদা, তো এখানে এটা হচ্ছে রাজত্ব করা। ওকে, তো এটা হবে এখানে রেইন্ড ফর 49 ইয়ার্স ওল্ড, অর্থাৎ আকবর কত 49 বছর ধরে রাজত্ব করেছিল, এটা হবে এখানে। ওকে,
নাম্বার 2-তে কী দেওয়া আছে, অনামিকা লাভস টু হ্যাভ কেন যে CERD কার্ড আর CERD কার্ড। ওকে, CERD কার্ড মানে দই, এ কার্ড হচ্ছে তাস যেটা খেলা হয়, তো এখানে হবে দই। অনামিকা লাভস টু হ্যাভ কার্ড, অনামিকা দই খেতে ভালোবাসে। নেক্সট নাম্বার 3-তে কী আছে, সানিয়া ইজ টু, এখানে আছে WWK উইক, WEAK উইক, ঠিক আছে, দুটোর অর্থ কিন্তু আলাদা। এই উইক এটা হচ্ছে সপ্তাহ, এটা হচ্ছে দুর্বল। তো অনামিকা এত বেশি দুর্বল যে সে টু মুভ আউট অফ ডোর, অনামিকা এত বেশি দুর্বল যে সে দরজার বাইরে যেতে পারে না। ওকে, তো এটা হবে এখানে WEAK উইক হবে। নেক্সট নাম্বার 4-এ আছে ডু ইউ লাইক টু ওয়াচ দ্য টিভি, এখানে আছে সিরিয়ালস, এটা আছে সিরিয়ালস। ওকে, তো কোনটা হবে, এই সিরিয়ালস এটা হচ্ছে যে ধারাবাহিক আমরা টিভিতে দেখি, আর এই সিরিয়ালস এটা মানে হচ্ছে কি দানা শস্য যেটা, তো এখানে হবে সিরিয়ালস। ওকে, ডু ইউ লাইক টু ওয়াচ দ্য টিভি সিরিয়াল, তুমি কি টিভি সিরিয়াল দেখতে ভালোবাসো বা পছন্দ করো, এটার অর্থ। ওকে, নাম্বার 5-এ কী দেওয়া আছে, দ্য, এখানে MAD মেড আছে আর MAID মেড আছে। তো MAID মেড মানে হচ্ছে কোনো বালিকা, আর MAD মেড মানে হচ্ছে তৈরি করা। তো এখানে হবে দ্য মেড অফ আওয়ার নেবারহুড, নেবারহুড মানে প্রতিবেশী, অর্থাৎ প্রতিবেশীর একটি মেয়ে হ্যাজ মেড দিস বিউটিফুল ফেস মানে কি ফুলদানি, সুন্দর ফুলদানিটা তৈরি করেছে প্রতিবেশীর একটি মেয়ে। ওকে, তো এভাবে এগুলোকে পূরণ করতে হবে। এরপর অ্যাক্টিভিটি 3 আছে, সেখানে দেখো কি বলা আছে। অ্যাক্টিভিটি 3-তে বলছে কি রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ 70টি শব্দের মধ্যে তোমার যে সবথেকে ভালো বন্ধু বেস্ট ফ্রেন্ড তার সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখো। ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস, এখানে কিছু পয়েন্টস দেওয়া আছে, এই পয়েন্টসগুলির সাহায্যে তুমি প্যারাগ্রাফটা লিখতে পারো। ওকে, তো পয়েন্টগুলি কী দেওয়া আছে দেখো, নেম অফ ইউর বেস্ট ফ্রেন্ড, তোমার বেস্ট ফ্রেন্ডের প্রথমে নাম লিখতে হবে। হোয়াই ইজ হি অর সি ইউর বেস্ট ফ্রেন্ড, সে কেন তোমার সবথেকে ভালো বন্ধু সেটা লিখতে হবে। হিজ হার লাইকস অ্যান্ড ডিসলাইক, মানে সে কি পছন্দ করে সে কি পছন্দ করে না সেটা লিখতে হবে। হাউ ডু ইউ হেল্প ইচ আদার, ওকে, তারপর কনক্লুশন, অর্থাৎ তোমরা দুজনকে কীভাবে সাহায্য করো, এবং শেষে এর উপসংহারটা লিখতে হবে। ওকে, তো দেখো এখানে আমি কি লিখেছি, অলোক ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ওকে, অলোক হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু। যদি কোনো একটা মেয়ের সম্পর্কে লেখা হয় তাহলে এখানে কোনো মেয়ের নাম দিতে হবে। ওকে, এবং হি এর জায়গায় সি লিখতে হবে, এবং হিম এর জায়গায় লিখতে হবে হার। ওকে, এটুকু পরিবর্তন করে কিন্তু লিখতে হবে। তো তোমাদের যে যার বন্ধু তার নাম দিয়ে কিন্তু এটা লিখতে হবে। তো দেখো প্রথমে কী লিখেছি না, অলোক ইজ মাই বেস্ট ফ্রেন্ড, অলোক আমার সবচেয়ে ভালো বন্ধু। ফার্স্ট টাইম আই মেট হিম ইন আওয়ার স্কুল, মানে প্রথমবার আমি তার সাথে আমাদের স্কুলের দেখা করেছিলাম বা দেখা হয়েছিল। হি ইজ ভেরি কাইন্ড অ্যান্ড হেল্পফুল টু অল দ্য স্টুডেন্টস, মানে সে খুব দয়ালু এবং সমস্ত ছাত্রছাত্রীদের প্রতি কি খুব হেল্পফুল মানে সাহায্যকারী বা উপকারী। ওকে, নেক্সট হি ইজ অলসো ভেরি ফ্রেন্ডলি, এবং সে খুব ফ্রেন্ডলি, সবার সাথে বন্ধুত্ব করতে ভালোবাসে। হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একটা ভালো স্টুডেন্ট। হি লাইকস টু হেল্প দ্য ডাল স্টুডেন্ট, যারা একটু পড়াশোনায় খারাপ তাদেরকে সে কী করে সাহায্য করে। ওকে, সাহায্য করতে সে পছন্দ করে। হি ইজ ভেরি ইন্টারেস্টেড টু লার্ন দ্য নিউ লেসন, সে নতুন পড়তে বা শিখতে খুব বেশি আগ্রহী। উই শেয়ার আওয়ার টিফিন ডিউরিং টিফিন টাইম, যখন টিফিনের সময় তখন আমরা কী করি, আমরা দুজনে যে টিফিন সেটা ভাগাভাগি করে খাই। উই গো টু স্কুল টুগেদার এভরিডে, আমরা রোজ একসাথে স্কুলে যাই। হি অলওয়েজ হেল্পস মি হোয়েন এভার আই ফেস এনি প্রবলেম, যখনই আমি কোনো সমস্যা পড়ি তখনই সে কিন্তু আমাকে সাহায্য করে। ওকে, হয়েছে না, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন MCQs। ওকে, তো 1 নম্বরে কি বলেছে দেখো, এখানে 1 নম্বর প্রশ্নটি বলছে তোমার উচ্চতা 5 ফুট এবং তোমার ওজন হচ্ছে 50 কিগ্রা, তোমার উচ্চতা ও ওজনের অনুপাত এতে আছে 5:50, বিতে আছে 10:1, সিতে আছে 5:50 এবং ডিতে আছে সম্ভব নয়। ওকে, তো এখানে কোন উত্তরটি সঠিক হবে। তো আমরা যখন কোনো কিছুর অনুপাত নির্ণয় করি তার এককটা কিন্তু এক হওয়া চাই। একই একক বিশিষ্ট দুটি রাশিকে আমরা অনুপাতে প্রকাশ করি। যেমন যদি বলা হয় একটি তোমার উচ্চতা হচ্ছে 5 ফুট, তোমার দাদার উচ্চতা যদি বলা হয় 6 ফুট, তাহলে দুজনের উচ্চতার অনুপাত কত, সেক্ষেত্রে আমরা 5:2 করতে পারবো। কিন্তু এখানে একটা হচ্ছে ফুট আর একটা হচ্ছে ওজন অর্থাৎ কিগ্রা, তো দুটো দুরকম একক, এই সমস্ত এক্ষেত্রে কিন্তু আমরা অনুপাত করতে পারবো না। তো এটা হচ্ছে সম্ভব নয়, ডি উত্তরটা এখানে সঠিক হবে। ওকে,
তো 2 নম্বর কি দেওয়া আছে দেখো, 2 নম্বর আছে হচ্ছে x = 3 y = 5 হলে নিচের কোন সংখ্যামালার মান -8 হবে। ওকে, তো x এর মান হচ্ছে 3 আর y এর মান হচ্ছে কত 5 আছে। তো নিচে দেখতে হবে আমাদের কোন সংখ্যামালার মান -8 আসছে। তো যদি আমরা এটাকে ধরি তাহলে এতে কি আছে x সমান, যদি আমরা x এর জায়গায় 3 বসাই আর y এর জায়গায় যদি 5 বসাই তাহলে কত হবে, 5 আর 3 হচ্ছে 8, তো এটা হচ্ছে +8, কিন্তু এখানে বলা হয়েছে কি -8 হতে হবে। তো এটা সঠিক উত্তর হবে না। b তে কি আছে x - y, মানে হচ্ছে x এর মান হচ্ছে 3 আছে আর y এর মান হচ্ছে 5 আছে, তাহলে যদি আমরা বের করি কি হবে -2 হবে, তাহলে এটাও কিন্তু হচ্ছে না। ওকে, তারপর দেখো c তে দেখো, c তে কি আছে -x, মানে হচ্ছে কি x এর মান 3 আছে তাহলে কি হবে -x প্লাস y মানে হচ্ছে 5, তো +5 সরি মাইনাস এখানে 3, তো যোগ করলে কি হবে +3 থেকে -3 যদি বাদ দিই তো +2 থাকে, তো এটাও কিন্তু হচ্ছে না। তো আমাদের সঠিক উত্তর শেষেরটা হবে সম্ভবত। তো শেষের দেখো -x, তো -x তার মানে x এর মান 3, তো -3 মাইনাস এবং y এর মান হচ্ছে কি 5, তো -5 হবে। তো -3 আর -5 যদি আমরা যোগ করে দিই কি হবে -8। ওকে, তো এটা হচ্ছে সঠিক উত্তর। তো ডি উত্তরটা হচ্ছে ঠিক। এরপর আছে 3 নাম্বার, বলছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে পি কিউ এবং আর এর মধ্যে সম্পর্ক হলো কি সেটা নির্ণয় করতে হবে। ওকে, পি কিউ আর হচ্ছে ক্রমিক সমানুপাতি, অর্থাৎ এখানে পি কিউ আর যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। ওকে, দেখো পি ইজ টু কিউ মানে হচ্ছে পি বাই কিউ, ওকে, সমান সমান কিউ ইজ টু আর, তার মানে হচ্ছে কিউ বাই আর, এটা হচ্ছে অনুপাত। ওকে, তাহলে যদি এটাকে আমরা কোনাকুনি গুণ করি কি হবে কিউ স্কোয়ার হয়ে যাবে। ওকে, কিউ স্কোয়ার সমান সমান হবে পি আর। ওকে, এটা হবে কিউ স্কোয়ার সমান সমান পি আর। তো এদের মধ্যে আমাদের দেখতে হবে এ বি এবং সি ডি এর মধ্যে দেখতে হবে কিউ স্কোয়ার এবং পি আর কোন ক্ষেত্রে আসছে। ওকে, তো প্রথম এতে আমরা দেখব এতে কি আসছে, এতে কি হবে কোনো যদি গুণ করি তাহলে কি হবে পি স্কোয়ার সমান সমান কিউ আর, এটা কিন্তু আসছে না। বিটাতে যদি আমরা গুণ করি কি হবে, বিতে গুণ করি কিউ আর কোনো গুণ করি কিউ স্কোয়ার সমান সমান পি আর, তো এটা হচ্ছে দেখো এটা মিলে যাচ্ছে, তো বি এর উত্তরটাই হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, সি হবে না, সি কোনো গুণ করি কি হবে আর স্কোয়ার সমান সমান পি কিউ হবে, আর এটা তো কিউ টু কিউ সমান সমান পি প্লাস আর আছে, এটা হবে না। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের বি এরটা। ওকে, এটা হচ্ছে সঠিক উত্তর। তো এরপর দেখো কি দেওয়া আছে 2 নম্বরে বলছে অতি সংক্ষেপে উত্তর লেখো। 2 এর আগে কি দেওয়া আছে 3:4 সমান সমান 15:15 প্লাস কে হলে এক্স এর মান কত। তো এখানে কে হবে না, এটা এক্স হবে। ওকে, তবে আমরা এক্স এর মান বের করতে পারবো, এটা হয়তো প্রিন্টে ভুল হয়েছে। ওকে, তো দেখো আমরা কিভাবে এটা মানটা বের করবো, কেটা আমরা এক্স মনে করি এক্স ধরবো। ঠিক আছে, তো 3:4 আছে সমান সমান 15:, এটা আছে। তো 3:4 মানে কি 3/4 সমান সমান 15:, ওটা মানে হচ্ছে ওপরে হচ্ছে 15/15 প্লাস এক্স। ওকে, তো এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কি হবে সমাধানের ক্ষেত্রে। ওকে, কোনাকুনি গুণ করি কি হবে, এটা হবে 3 15 45। ওকে, 4 10 5 45 প্লাস 3x কোনাকুনি বলতে এইভাবে আর এইভাবে গুণ। ঠিক আছে, এটা হবে 4 15 60, তো 60। ওকে, তো এরপরে আমরা কি করব 3x এদিকে রাখবো আর ওদিকে যদি 45টা নিয়ে যায় তাহলে কি হবে এদিকে 60 45টা বিয়োগ হয়ে যাবে, তো এদিকে 45 আসবে। ওকে, তারপরে বিয়োগ করলে কত হবে, বিয়োগফল হবে এদের 15। ওকে, অর্থাৎ 3x সমান সমান হচ্ছে 15। এবার যদি x এর মান বের করি তাহলে কি হবে x সমান সমান x এর সাথে 3 গুণ আছে, তো এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তো 3টা চলে আসে নিচে আর 15টা চলে যাবে, 15টা উপর আছে, তো এটা কাটাকাটি করলে কি হবে 3 5 15। তাহলে x এর মান আমরা কি পেলাম, x সমান সমান হচ্ছে 5 পেলাম। ঠিক আছে, তো এর উত্তরটা হবে x সমান সমান হচ্ছে 5 এর উত্তর। ওকে, তো 1 নম্বর। ওকে, এখানে x এর মান হচ্ছে 5। ঠিক আছে, এরপর দেখো 2 নম্বরে কি দেওয়া আছে, একটি সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 60 ডিগ্রি হলে সমকোণ ছাড়া অপর কোণের পরিমাণের অনুপাত কত।
অনুপাত কি হবে? তো একটি সমকোণী ত্রিভুজের যদি একটা কোণের মান হয় 60 ডিগ্রি, ওকে, তার মানে এই কোণটা যদি হয় 60 ডিগ্রি, সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে এই কোণের 90 ডিগ্রি, ওকে। তাহলে বলছে কি সমকোণ ছাড়া অপর দুটি কোণের পরিমাণের অনুপাত করো। তো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি হয়, ওকে। তো 180 ডিগ্রি যদি হয়, এই কোণ দুটি আমরা কত হয়েছে? 90 আর 60 110 হয়। 90 একটা 60 দেখা কত হবে? 150, ওকে, 150। তাহলে এই কোণ দুটো যদি বাদ দিই, 90 আর 60 150, তাহলে এই কোণের মান আমরা পেয়ে যাবো। এই কোণের মান তাহলে কত হবে? 180 থেকে 150 বাদ দিলে কত থাকে? 30 থাকে, ওকে। তো 30 ডিগ্রি। তো এই কোণটা 60 ডিগ্রি বলা আছে, এই কোণটা হয়ে গেল আমাদের 30 ডিগ্রি। তাহলে বলছে এই কোণ দুটির অনুপাত কী হবে? কী হবে? 60 ইজ টু 30, ওকে। তো 60 ইজ টু 30, এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কী হবে? এদিকে 0 0 কেটে যাবে, আর 3 দুগুণে 6, 3 একে 3, অর্থাৎ 2:1, ওকে। তো এদের অনুপাত কী হবে? দুটি কোণের পরিমাণের অনুপাত হবে 2:1, ওকে। এটা হবে উত্তর। 2 কি আছে? -2x² প্লাস x থেকে কত বিয়োগ করলে বিয়োগফল x হবে? ওকে। তো এখানে দেখো কি দেওয়া আছে? -2x²। তো -2x² প্লাস হচ্ছে x, এটা থেকে কত বিয়োগ করলে বিয়োগফল x হবে, ওকে। তো যদি আমরা এটাকে কি বিয়োগ করবো? +2x যদি বিয়োগ করি, ওকে, বিয়োগ প্লাস 2x মানে জাস্ট 2x লিখতে পারি, 2x², ঠিক আছে। এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? বলে বিয়োগফল x পাবো, ঠিক আছে। কেন কিভাবে পাবো? দেখো এদিকে -2x করে আমাদের বিয়োগ করতে হবে, ঠিক আছে, এখানে মাইনাস দিতে হবে। তো -2x² প্লাস x, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়, তো প্লাস 2x²। তো -2x² আর প্লাস 2x² কেটে গেলে থাকছে কি? শুধু থাকছে x, ওকে। তো উত্তর আমাদের x পেয়ে যাচ্ছি। তো আমাদের কি বিয়োগ করতে হবে? না -x² বিয়োগ করতে হবে, ওকে। তো এর উত্তরটা হবে -x²। তো এর থেকে কত বিয়োগ করতে হবে আমাদের? -2x², এটা হচ্ছে এর উত্তর, ওকে। পরের অঙ্কটা কি আছে দেখো, 3 দাগে আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। সংখ্যা রেখায় একে দেখাতে বলছে, ঠিক আছে। সংখ্যা রেখার যেমন তোমরা শিখেছো ক্লাস 6-এ, সংখ্যা রেখার সাহায্যে দেখাতে হবে, ওকে। এরকম যদি আমরা একটা রেখার আঁকি, তো এখানে হচ্ছে পয়েন্ট, এখানে 0 থাকে, ডান দিকে যাই প্লাস, বাম দিকে আসলে হচ্ছে মাইনাস। তো ডান দিকে যদি আমরা এইভাবে দাগটা নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত আঁকলাম। তো এদিকে যাবে কি? +1 +2 +3 +4 +5 +6 +7, okay, +8 +9, ওকে। আর বাঁ দিকে আসলে কিন্তু মাইনাস হবে, ওকে, -1 -1 -2, এরকম মাইনাস হতে আসবে। তো এখানে বলা হয়েছে কি +6, ওকে। 6 মানে কি +6। তো ডান দিকে দেখো আমাদের +6 কোথায় আছে? এই যে এখানে আছে +6, তার মানে হচ্ছে 1 2 3 4 5 6, এখানে আসছে আমাদের কি +6, ওকে। এটা হচ্ছে +6, এভাবে লিখতে হবে। তারপরে আমরা কি বলেছি? এখান থেকে +-2, মানে -2কে দেখাতে হবে, -2 যোগ করতে হবে। তো যেখানে আমাদের শেষ হয়েছে সেখান থেকে আবার মাইনাস মানে কি বাঁ দিকে আসতে হবে। তো এখানে আমাদের শেষ হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে যদি বাঁ দিকে আসি, তো এই 1 2, তো এটা হচ্ছে -2 হয়ে গেল আমাদের, ওকে। এটা হচ্ছে -2, তাহলে থাকছে কতটা? এখান থেকে এ পর্যন্ত, ওকে। তার মানে 1 2 3 4, ওকে। তো কি থাকছে? +4 আমাদের থাকছে। তো এটা হবে উত্তর। এরকম করে সংখ্যা রেখার সাহায্যে এটাকে দেখাতে হবে, ওকে।
ওকে, তো পরের অঙ্কটা কি আছে দেখো, এখানে আছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করে ভাগফল নির্ণয় করো। তো এখানে একটা সংখ্যামালা এটাকে ভাগ করতে হবে, ঠিক আছে। তো ভাগ করার জন্য প্রথমটা উপরে লিখবে আর তারপরটা হচ্ছে নিচে। তো প্রথমে কি আছে, 14x4 মাইনাস 21x³ y5, ঠিক আছে। তার নিচে কি হবে 7x³ আর y⁴, ঠিক আছে। তো যদি আমরা 7 দিয়ে ওপরটাকে কাটাকুটি করি, এই 14কে কি হবে, তাহলে 7 দুগুণে 14, কিন্তু এখানে মাইনাস হবে, তো মাইনাস প্লাসে এখানে মাইনাস হবে, ঠিক আছে। -2 আর 7 কেটে দিলাম, আর 7 দিয়ে যদি 21 টাকা কাটে তাহলে কি হবে, 3 7 21 আর মাইনাস মাইনাসে প্লাস, তো চিহ্নটা প্লাসই হবে, ঠিক আছে। ওকে, তো ডান দিকে সমান সমান চিহ্ন দেবো। তো আমরা কি পেয়েছি, এখানে -2 পেয়েছি। এখানে দেখো +4 আছে, এখানে আছে 4 x⁴, এখানে x⁴ হচ্ছে কি আছে 3 আছে। তো পাওয়ারগুলো বিয়োগ হয়, তো x⁴ থেকে x³ বাদ গেলে থাকে কি শুধু x থাকে, তো এখানে শুধু x থেকে যাবে। ওকে, এখানে y6টা ছিল সেটা লিখতে ভুলে গেছি, তো y6 এখানে হবে। ওকে, আর এখানে মাইনাস ছিল, মাইনাসটা দেওয়া আছে। তো y6 থেকে y4 এটা বাদ গেলে কি থাকে, y² থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি আছে, এখানে এই যে 3 এর চিহ্নটা কিন্তু প্লাস, ঠিক আছে। তো তারপর কি হবে +3, এরপর কি আছে এই y³ আর এখানে y³, তো এখানে x³, তো x এর কিছু হবে না, এটা হচ্ছে y4, তো এখানে y4, নিচে y4, উপরে y4, তো এখানে দুটো কেটে যাচ্ছে, তো শুধু থাকছে কি 3। তার মানে আমাদের উত্তর আসছে কি -2x² + 3। ওকে, এটা হবে উত্তর, -2xy² + 3, এটা ঠিক আছে। ওকে, তো এরপরে দেখো কি আছে, এটা তো হয়ে গেল। তো এরপর 4 অঙ্কটা দেখো কি দেওয়া আছে। 4 দেওয়া আছে কি, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এবিসি অঙ্কন করো যার মান 60 ডিগ্রি। বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়িয়ে দাও। কোণ এবিডি কে বিই দ্বারা সমদ্বিখণ্ডিত করো। কোণ এবিই এর পরিমাপ লেখো। তো দেখুন, আমি এখানে জাস্ট পেন দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা কম্পাস এবং স্কেলের সাহায্যে এটা তৈরি করবে, ঠিক আছে। তো দেখো প্রথমে কি বলেছে, কোণ এবিসি করতে বলেছে, তার মান হবে 60 ডিগ্রি। তো কোণ কম্পাসের সাহায্যে কোণ এবিসি আঁকার জন্য প্রথমে স্কেল দিয়ে একটা এরকম সোজা দাগ টেনে নেবে, ঠিক আছে। তারপরে কি করবে, কম্পাসটাকে একটা সাধারণ মাপে রেখে কম্পাসের যে কাঁটা দিক সেই কাঁটাটা এখানে এই বিন্দুতে বসাতে হবে, ঠিক আছে। এখানে যে বিন্দু আছে সেই বিন্দুটাই কিন্তু বসাতে হবে। ওকে, তো সেখানে বসিয়ে এই পরিমাণে মাপ নিয়ে এরকম এটাকে কাটতে হবে, ঠিক আছে। তারপরে একই মাপ নিয়ে মাপটাকে না সরিয়ে এই বিন্দুতে কম্পাসটাকে কাঁটাটাকে বসিয়ে এখান থেকে যদি তোমরা কেটে দাও, এরকম জায়গায় কাঁটাটা পড়বে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এটা যদি জয়েন করি, তো এই যে কোণটা পাবো এটা হচ্ছে আমাদের এটাই 60 ডিগ্রি কোণ কিন্তু হবে। ওকে, এটা হবে 60 ডিগ্রি কোণ। ওকে, 60 ডিগ্রি কোণ, এবং এটাকে তোমরা নাম দেবে এ, বি এবং সি। ওকে, তো 60 ডিগ্রি কোণ হয়ে গেল। এবার কি বলেছে না, বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়িয়ে দিতে হবে। তো বিসি বাহু কোনটা, এটা হচ্ছে বিসি বাহু, তো এটাকে ডি পর্যন্ত বাড়াতে হবে, ঠিক আছে। তো এটাকে আমরা ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। তোমরা স্কেলের সাহায্যে খুব ভালোভাবে এগুলো সোজা করে টানবে, জাস্ট পেন দিয়ে দেখিয়ে দিচ্ছি, এবং এখানে নামটা দেবে ডি। ওকে, এবার কি বলা হয়েছে না, এ বি ডি কে, এ বি ডি কোনটা আমাদের এই যে এ বি এবং ডি, এই কোণটাকে বলা হচ্ছে এ বি ডি। ওকে, তো একে কি বলেছে, বিই দ্বারা সমদ্বিখণ্ডিত করো, অর্থাৎ এই কোণটাকে সমান দুটি ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ এরকম মাঝ বরাবর কোণটাকে ভাগ করতে হবে। ওকে, সমদ্বিখণ্ডকে সমান দুই ভাগে ভাগ করা, ভাগ করে কোণ এ বি এর পরিমাণ লেখো। তো এই কোণটাকে ভাগ করার জন্য কি করতে হবে, কম্পাসটাকে তোমাদের কম্পাসের কাঁটাটাকে এই যে বিন্দু এখানে বসাতে হবে। এখানে বসিয়ে একটা সাধারণ মাপ নিয়ে
সেটা দিয়ে টুল দিয়ে এরকমভাবে তোমরা এটা কেটে দেবে, ঠিক আছে। ওকে, এরকমভাবে এটাকে আঁকবে। ওকে, তারপর সেই একই মাপ নিয়ে, মাপটা একটু বাড়ানো বা কমানো যেতে পারে, ঠিক আছে। তো তারপরে কি করতে হবে, এই বিন্দুতে কাঁটাটা রেখে এখানে একটা কাটবে এবং ওই একই পরিমাণ একই মাপ নিয়ে এখানে এই যে বিন্দু ছেদ করেছে এখানটায় কাঁটা কম্পাসটাকে বসিয়ে তোমরা এটাকে এইভাবে ছেদ করে দেবে, ঠিক আছে। তাহলে তোমরা এখান থেকে এই যে এই লাইনটা আঁকবে, তাহলে কিন্তু এই যে কোণটার সমদ্বিখণ্ডিত হয়ে যাবে, মানে সমান দুভাগে ভাগ হয়ে যাবে। এদিকে একটা সমান ভাগ, এদিকে একটা সমান ভাগ। আমি হাত দিয়ে আঁকলাম বলে ঠিকঠাক হয়নি, কিন্তু কম্পাস দিয়ে আঁকলে এটা সঠিক সমান ভাগে দুভাগে ভাগ হয়ে যাবে এবং এখানে এটা নাম দিতে হবে ই। ওকে, এবার বলা হয়েছে, এবার কি বলছে, কোণ এ বি ই এর পরিমাণ কত। এ বি ই কোণ কোনটা, এই যে এ বি ই, এটা হচ্ছে কোণ এ বি ই। এই কোণটার পরিমাপ কত সেটা বলতে হবে। ওকে, সেটা তোমরা চাঁদার সাহায্যে মেপেও দেখতে পারো এবং আমি এখানে এই কোণটার মাপ কত হবে সেটা জাস্ট তোমাদের বলেও দিচ্ছি। আমাদের এই যে পুরো কোণ, এটার মাপ হচ্ছে 180 ডিগ্রি, সরল কোণের মান হয় 180 ডিগ্রি। ওকে, 180 ডিগ্রির মধ্যে আমাদের এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তো 180 থেকে যদি আমরা 60 ডিগ্রি বাদ দিয়ে আমাদের কত থাকবে, 120 ডিগ্রি। তো 120 ডিগ্রি মানে হচ্ছে এই সম্পূর্ণ কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তো সম্পূর্ণ কোণে যদি 120 ডিগ্রি হয়, তাহলে আমরা এটাকে দুটো ভাগে ভাগ করি, একটা ভাগ একটা ভাগ। ওকে, তাহলে এই প্রত্যেকটা ভাগের পরিমাণ কত, 60 ডিগ্রি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই যে কোণটা পেলাম এটার মানও কিন্তু হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তাহলে কোণ এ বি ই এর মানও হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তোমরা লিখবে কি, কোণ এ বি ই এর পরিমাণ 60 ডিগ্রি। ওকে, এক নম্বরে দেওয়া আছে ঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। ওকে, তো একে আছে কোনো বস্তুকে তাপ দিলে বস্তুর উষ্ণতার পরিবর্তন ঘটবে, এটা ঠিক, এখানে ঠিক দিতে হবে। দুই আছে কি ভিটামিন ডি এর অভাবে বেরি বেরি রোগ হয়, এটা ভুল, এটাকে ক্রস দিতে হবে। কঠিন সোডিয়াম ক্লোরাইডের অণুর মধ্যে কঠিন সোডিয়াম ক্লোরাইডের অণুর কোনো অস্তিত্ব নেই, এটা হচ্ছে ঠিক স্টেটমেন্ট, এখানে টিক দিতে হবে। দুই আছে সমীকরণটির ব্যালেন্স লেখো। ওকে, এখানে P4 প্লাস O2 আছে, ডান দিকে আছে কি P4 O10। ওকে, তো দুদিকে সমতা বিধান করতে হবে, ব্যালেন্স করতে হবে। ওকে, তো এখানে P4, এখানেও P4 আছে, এখানে O10 আছে, এখানে আছে O2, তো এখানে O5 লিখতে হবে। ওকে, তবে 5 গুণে 10 হবে, এটা হবে O5, ঠিক আছে, এখানে O5 লেখা হয়েছে। আচ্ছা, এরপরে দেখুন কি প্রশ্ন আছে, দুইয়ের দাগে দাগে আছে মানবদেহে আয়োডিনের একটি কাজ উল্লেখ করো। আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ দাও। ওকে, তো এই প্রশ্নের উত্তরগুলি আমরা নিচে লিখেছি, দেখো। আচ্ছা, দুয়ে কি আছে না, মানবদেহে আয়োডিনের একটি কাজ উল্লেখ করো। আয়োডিন মানুষের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ দাও, সেটা হবে জেলি। ওকে, আচ্ছা, তারপর দেখো 3 আছে কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কি ধরনের বিক্রিয়া হবে, বিক্রিয়ার সমীকরণটি লেখো। তো কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে বিক্রিয়াটি তাপমোচী বিক্রিয়া হবে আর বিক্রিয়ার সমীকরণটি হলো 2Zn প্লাস CuL2, এখানে 2টা L এ নিচে হবে। ওকে, এটা টাইপ করা হয়নি তাই ওইভাবে লেখা হয়েছে। ওকে, আচ্ছা, তারপরে অ্যারো দিয়ে 2ZnCl প্লাস Cu। ওকে, এটা গেল 3-1 প্রশ্নের উত্তর। 3-2 দেখো কি আছে, 3-2 আছে কি উপায়ে ফিল্টার যন্ত্রের সাহায্য ছাড়াই বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায়। ওকে, ফিল্টার যন্ত্র ছাড়াই কি উপায়ে বিশুদ্ধ পানীয় জল আমরা বাড়িতে পেতে পারি। তো সেগুলি কি হবে না, ফিল্টার যন্ত্র ছাড়াই বাড়িতে বিভিন্ন উপায়ে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যেতে পারে। যেমন 1 নম্বর হচ্ছে কি জলকে অন্তত 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে তারপর সেই জলকে ছেঁকে বিশুদ্ধ পানীয় জল হিসেবে ব্যবহার করা যেতে পারে। 2 নম্বর হচ্ছে জলে হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে জলকে বিশুদ্ধ করা যেতে পারে। 3 নম্বর হচ্ছে জলের মধ্যে ফিটকিরি অনেকক্ষণ ডুবিয়ে রাখলে বিশুদ্ধ পানীয় জলে পরিণত হয় জল। ওকে, তো এটা গেল 3 দাগের প্রশ্নের উত্তর। এরপর আছে 4 দাগে। 1 দাগে দেওয়া আছে না, যে উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে তা নির্ণয় করো। ওকে, তো এখানে আমরা লিখে ধরি x ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে। ওকে, তো এখানে আমরা সূত্র লিখেছি, সূত্রটা কি না, C/5 = F - 32/9, এটা হচ্ছে
সূত্র। তো এই সূত্র অনুযায়ী আমরা বের করব এক্স এর মান। ওকে, এখানে এক্স, এখানে এই যে সি এবং এফ এর মান আমরা এক্স ধরেছি, ঠিক আছে। তো ওখানে সি এবং এফ এর জায়গায় এক্স লিখতে হবে। তো এখানে সি এর জায়গায় এক্স লিখেছি, এক্স বাই 5 সমান সমান এক্স মাইনাস 32/9। ওকে, তো এটাকে সমাধান করতে হবে। তো এর সমাধান যদি আমরা বের করি তো কি হবে, এভাবে কি গুণ হয় কোণাকুণি। ওকে, তো সেটা কি হবে, ওকে এইভাবে এটাতে। ওকে, তো কি হবে 9x সমান সমান 5x মাইনাস 5 আর 32 গুণ করলে হয় 160। ওকে, আচ্ছা, তারপরে 9x এদিকে 5xটা বাঁ দিকে নিয়ে আসলে মাইনাস হয়ে গেছে, সমান সমান ডান দিকে আছে কি 160 অর্থাৎ 160। তারপর এটাকে বিয়োগ করলে কি হবে, 9x থেকে 5x বাদ দিলে 4x থেকে মাইনাস 160। তারপরে x এর মান বার করলে কি হবে, 4টা 160 নিচে আসবে, ঠিক আছে, মাইনাস 160/4। ঠিক আছে, তো x এর মান যদি আমরা বার করি 60কে যদি আমরা এটা দিয়ে কাটাকাটি করে দিলে 40 হয়। ওকে, তো হলো -40। তো x এর মান আমরা কত পেলাম, তো -40। তো উত্তরটা আমাদের হবে যে কি না, অতএব যে উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে পাঠ সমান দেবে তা হলো -40 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এরপর কি আছে, 4-এর 2-এর দাগ আছে, কোয়াশিয়রকর রোগ কেন হয় এবং এই রোগে কি কি লক্ষণ দেখা যায়। ওকে, তো এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। দেখো, কোয়াশিয়রকর হলো শিশুদের প্রোটিনের অভাবজনিত একটি রোগ। এই রোগের লক্ষণগুলি হলো ত্বকের স্বাভাবিক রং নষ্ট হয়ে যায়, পেট ফুলে যায়, পা সরু হয়ে যায় এবং বেঁকে যায়, ত্বকের রং গাঢ় বর্ণের হয়ে যায়, ত্বক শুষ্ক হয়ে যায়, দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং ওজন কমে যায়। ওকে, দেখো প্রথমে 1 নম্বর দেওয়া আছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে দাও। ওকে, তো এখানে আমরা এভাবে এটাকে মিলিয়ে দিয়েছি, যেমন হর্ষজড়িত এটা হচ্ছে বানফর্টের ওকে লেখা। আচ্ছা, গৌরবহ এটা হবে বাকপতিরাজ, আর কিতাব উল হিন্দ এটা হচ্ছে অলবেরনের লেখা। ওকে, তো এটাকে এভাবে মেলাতে হবে। আচ্ছা, এরপর আছে 2-এর দাগ আছে হচ্ছে কি বলা হচ্ছে না, বেমানান শব্দটির নিচে দাগ দাও। ওকে, তো এখানে বিজয়ালাল, দন্তি, দুর্গ, প্রথম রাজরাজ আর প্রথম রাজেন্দ্র। তো এখানে এটা তোলা দাগ দিতে হবে। ওকে, আচ্ছা, দ্বিতীয় হচ্ছে বরেন্দ্র, হরিকেল, কনৌজ আর গৌড়, তো এখানে হবে কনৌজ। ওকে, আচ্ছা, গয়ে আছে হলায়ুদ, জয়দেব, গোবর্ধন আর উমাপতি ধর। ওকে, তো এখানে হবে হলায়ুদ। ওকে, যেভাবে এগুলো নিচে দাগ দিতে হবে যেগুলো বেমানান আর কি। ওকে, আচ্ছা, এরপর কি আছে, এখানে বলা হচ্ছে 3-এর দাগে সংক্ষেপে 30 থেকে 50টি শব্দের মধ্যে উত্তর দাও। তো কয়ের দাগ আছে পাল ও সেন যুগে কেমনভাবে কর আদায় করা হতো, আর ক্ষয়ের দাগ আছে সেন রাজারা কি সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। ওকে, তো 3-এর দাগে কয়ের উত্তর আমরা এখানে লিখেছি পাল ও সেন যুগে কিভাবে কর আদায় করা হতো। তো তার উত্তর হবে কি না, রাজারা উৎপন্ন ফসলের 1/6 অর্থাৎ 1/6 কৃষকদের কাছ থেকে কর নিতেন। তারা নিজেদের ভোগের জন্য ফুল ফল কাঠ ও প্রজাদের কাছ থেকে কর হিসাবে আদায় করতেন। বণিকরা তাদের ব্যবসা বাণিজ্যের জন্য রাজাকে কর দিত। এই 3 প্রকার কর ছাড়াও নানা রকমের অতিরিক্ত করও ছিল। ওকে, আচ্ছা, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রজারা রাজাদের কর দিত। সমগ্র গ্রামের ওপরেও কর দিতে হতো গ্রামবাসীদের। এছাড়াও হাট ও খেয়াঘাটের ওপরেও কর চাপানো হতো। ওকে, তো এটা হচ্ছে কয়ের উত্তর। ক্ষয় আছে কি সেন রাজারা কি সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন, তো তার উত্তর এখানে লেখা হয়েছে সেন রাজারা কি সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। ওকে, এর উত্তরে কি হবে না, সেন যুগে লক্ষণ সেনের রাজসভায় কবি জয়দেব ছিলেন সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক। তার গীত গোবিন্দম কাব্যের বিষয় ছিল রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী। লক্ষণ সেনের রাজসভায় কবি ধয়ী লিখেছিলেন পবনদূত কাব্য। এ যুগের আরও 3 জন কবি ছিলেন উমাপতি ধর, শ্রবণ এবং গোবর্ধন। এই 5 জন কবি একসঙ্গে লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্ন ছিলেন। ওকে, রাজা বল্লল সেন ও রাজা লক্ষণ সেন এই দুজনেই স্মৃতিশাস্ত্র লিখেছিলেন।
দানসাগর ও অভূতসাগর হলো রাজা বল্লাল সেনের লেখা দুটি বই। অভিধান প্রণেতা সর্বানন্দ এবং গণিতজ্ঞ ও জ্যোতির্বিদ শ্রীনিবাস ছিলেন সেন যুগের আরও দুজন লেখক। ওকে, তো এটা গেল 3 দাগের প্রশ্ন। ওকে, এরপর 4 দাগে দেখো কি দেওয়া আছে। 4 দাগে আছে বখতিয়ার খলজির বাংলা আক্রমণের পর বাংলাতে কি কি পরিবর্তন হয়েছিল। ওকে, তো এই প্রশ্নের উত্তর আমরা নিচে লিখেছি। সো এখানে দেখো বখতিয়ার খলজির বাংলা আক্রমণের পর বাংলাতে কি কি পরিবর্তন ঘটেছিল, তার উত্তর হবে কি না 1204 খ্রিস্টাব্দের শেষ বা 1205 খ্রিস্টাব্দের প্রথম দিকে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলায় নদিয়া দখল করেছিলেন। তুর্কিরা বিনা যুদ্ধে নদিয়া জয় করে এরপর বখতিয়ার নদিয়া ছেড়ে লক্ষ্ণাবতী অধিকার করে নিজের রাজধানী স্থাপন করেন। বখতিয়ার খলজি নিজের নতুন রাজ্যকে কয়েকটি ভাগে ভাগ করে প্রত্যেক ভাগের জন্য একজন করে শাসনকর্তা নিযুক্ত করেন। এই সব শাসনকর্তারা ছিলেন তার সেনাপতি। ওকে, বখতিয়ার খলজি লখনৌতে মসজিদ, মাদ্রাসা এবং সুফি সাধকদের আস্তানা তৈরি করেন। লখনৌ রাজ্যের সীমানা উত্তর দিনাজপুর জেলার দেবগড় থেকে রংপুর শহর, দক্ষিণে পদ্মা নদী, পূর্বে তিস্তা নদী এবং পশ্চিমে বখতিয়ার খলজির অধিকৃত বিহার পর্যন্ত বিস্তৃত ছিল। এরপর বখতিয়ার খলজি তিব্বত আক্রমণ করে রাজ্য বিস্তার করার চেষ্টা করেন, কিন্তু তিনি সফল হননি। ওকে, তো এখানে দেখো প্রথমেই কি দেওয়া আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো 1 নম্বর কি দেওয়া আছে, একটা জায়গায় দেওয়া আছে সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল। এই উক্তিটির সপক্ষে 2টি বা 3টি বাক্য লেখো। তো এই প্রশ্নের উত্তর আমরা এখানে লিখেছি। ওকে, এটি হচ্ছে প্রশ্ন। ওকে, তো দেখো পাল বংশের রাজারা বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন, তাই পাল যুগে বাংলা বৌদ্ধ ধর্মের আশ্রয়স্থলে পরিণত হয়েছিল। কিন্তু সেন বংশের রাজারা ব্রাহ্মণ্য ধর্মকে প্রাধান্য দিতেন। ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে বৈদিক ধর্ম ও পৌরাণিক ধর্ম এই দুইয়ের মিশ্রণ ঘটেছিল সেন যুগে। সেন বংশের বল্লাল সেন সমাজ সংস্কার করে রক্ষণশীল গোড়া ব্রাহ্মণ্য ধর্মকে প্রতিষ্ঠা করেছিলেন। সেন যুগে বৌদ্ধ ধর্মের অস্তিত্ব থাকলেও তা বিশেষ প্রাধান্য পেত না। ওকে, তো জাস্ট এই কয়েকটা বাক্যে আমরা এর উত্তরটি লিখেছি। তো এরপরে দেখো কি দেওয়া আছে। ওকে, পরের প্রশ্ন এবং উত্তরটা আমরা এখানে লিখেছি, এখান থেকে দেখে নাও। প্রাচীন বাংলার যে অঞ্চল ও নদীগুলির নাম তুমি 2য় অধ্যায়ে পড়েছো তার একটি তালিকা তৈরি করো। ওকে, তো প্রাচীন বাংলার যে অঞ্চলগুলির নাম আমি 2য় অধ্যায়ে পড়েছি সেগুলি হলো বরেন্দ্র, বঙ্গ, গৌড়, সমতট ও হরিকেল। ওকে, যে নদীগুলির নাম পড়েছি সেগুলি হলো ভাগীরথী, পদ্মা, মেঘনা, যমুনা এবং দামোদর। ওকে, এরপর আছে 3 দাগে আছে কি ভারতের সামন্ততন্ত্রকে একটি ছবি এঁকে বর্ণনা করো। সামন্ততন্ত্রকে ব্যাখ্যা করতে ত্রিভুজ বা পিরামিডের আকৃতি কেন জরুরি 2টি অথবা 3টি বাক্যে লেখো। ওকে, তো এর উত্তর আমরা নিচে এভাবে লিখেছি। ওকে, তো এখানে দেখো উত্তরে দেখো সাধারণভাবে সামন্ততন্ত্র বলতে এক বিশেষ ধরনের শাসনতান্ত্রিক কাঠামোকে বোঝায়, যেখানে কেন্দ্রীয় শক্তির অধীনে বিভিন্ন আঞ্চলিক শক্তির বিকাশ ঘটে এবং কেন্দ্রীয় প্রশাসনের পরিবর্তে স্থানীয় ভূস্বামীদের হাতে রাজনৈতিক ক্ষমতা বিকেন্দ্রীভূত থাকে। ওকে, এটা হচ্ছে কি সামন্ততন্ত্র কি সে বিষয়ে জাস্ট আমরা কয়েকটি বাক্যে লিখেছি। আচ্ছা, এরপরে তোমাদের একটা সামন্ততন্ত্রের একটা ছবি আঁকতে বলেছি, ঠিক আছে। তো এরকম একটা সামন্ততন্ত্রের ছবি তোমরা এরকম ত্রিভুজ আকারে করে নেবে। কিন্তু এটা হচ্ছে সর্বোচ্চ থাকে কি রাজা, তারপরে মহাসামন্ত, তারপরে মাঝারি সামন্ত, তারপরে হচ্ছে ভূমিদাস বা কৃষক বা সাধারণ যে মানুষ তাদের। ওকে, তো এরকম ভাবে তোমরা এগুলো এঁকে নেবে, ঠিক আছে। জাস্ট তোমরা যদি মানুষ না আঁকতে পারো তাহলে কি শুধু যদি নাম দিয়ে দাও তাহলে কিন্তু হবে। এখানে হচ্ছে রাজা, এখানে মহাসামন্ত, ওকে, এখানে মাঝারি সামন্ত, এখানে হচ্ছে সাধারণ মানুষ বা ভূমিদাস। ওকে, এইভাবে কিন্তু তোমরা লিখেও দিতে পারো। আচ্ছা, তো তারপরে সেটাকে এর উত্তরটা লিখতে হবে যে কেন পিরামিড আকারে কেন দেখানো হয়। ওকে, তার উত্তরটা হবে কি না ভারতের সামন্ততন্ত্রের ছবি বা চিত্র আঁকতে গেলে একটি ত্রিভুজের মতো দেখায়, কারণ ভারতের সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থার স্তম্ভে সব থেকে উপরে অবস্থান করে রাজা, তার নিচের স্তরে থাকেন মহাসামন্তরা এবং তার নিচে থাকেন মাঝারি সামন্তরা। ওকে, এবং
সবার নিচে থাকে সাধারণ মানুষ, কৃষক বা ভূমিদাসরা। সুতরাং দেখা যাচ্ছে যে নিচের থেকে উপরের স্তর ক্রমশ সরু হয়ে যাচ্ছে এবং ত্রিভুজ বা পিরামিডের আকৃতি নিচ্ছে। তাই আমরা ভারতের সামন্ততন্ত্র যখনই ব্যাখ্যা করব তার চিত্রটি স্বাভাবিকভাবে ত্রিভুজ বা পিরামিডের মতো করে ব্যাখ্যা করতে হবে। ওকে, তো সবার নিচে যারা থাকে এদের সংখ্যা কিন্তু বেশি, এখানে সংখ্যা এদের থেকে কিন্তু কম, তারপর এদের সংখ্যা কিন্তু এদের থেকে কম, আর সবার উপর যে রাজা আছে তিনি তো জাস্ট একজনই। ওকে, তো এইভাবে কিন্তু এটা একটা পিরামিডের আকার ধারণ করছে। আচ্ছা, এর পরের কোশ্চেন দেখো কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে পাল ও সেন যুগে কি কি ফসল চাষ হতো এবং তার একটি তালিকা তৈরি করো। এই ফসলগুলির মধ্যে কোনটি এখনো চাষ করা হয়? তো এখানে তার উত্তরটা এখানে লিখেছি। পাল ও সেন যুগে যে ফসলগুলি চাষ করা হতো সেগুলি হলো ধান, সরষে, আম, কাঁঠাল, কলা, খেজুর, তুলো, এলাচ ইত্যাদি। ওকে, তো এই ফসলগুলি সবই এখনো চাষ করা হয়। তো 1 নম্বরে দেওয়া আছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ওকে, যেটা ঠিক হবে সেটাতে ঠিক চিহ্ন দিতে হবে। তো একের একে দেওয়া আছে সূর্যের উত্তরায়ণের সময়কাল। ওকে, অর্থাৎ সূর্য ধীরে ধীরে উত্তর গোলার্ধের দিকে সরে আসতে থাকে, সেটা হচ্ছে 22শে ডিসেম্বর থেকে 21শে জুন। অর্থাৎ 22শে ডিসেম্বরের দিন সব থেকে ছোট হয় উত্তর গোলার্ধে এবং 21শে জুনে গিয়ে দিন সব থেকে বড় হয়। ওকে, তো 22শে জুন থেকে আস্তে আস্তে দিন বড় হয়ে থাকে। তো 22শে ডিসেম্বর থেকে 21শে জুন এখানে কী হয়, এটা হচ্ছে সূর্যের উত্তরায়ণ, অর্থাৎ আস্তে আস্তে সূর্যরা উত্তর গোলার্ধের দিকে সরে আসতে থাকে। এরপর আছে দেখো 1-2 কোনো মানচিত্রে সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে কি হয়, সেখানে বায়ুর চাপের পার্থক্য বেশি হয়। ওকে, এটা হবে ঠিক। তারপর 3 নম্বর আছে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের উন্নতির অন্যতম প্রধান কারণ হলো। তো টোকিও ইয়োকোহামা এটা হচ্ছে জাপানের একটা শিল্পাঞ্চল। তো এখানে অন্যতম প্রধান কারণ কি এই শিল্পের উন্নতি, সেটা হচ্ছে উন্নত প্রযুক্তি আর দক্ষ শ্রমিক। আচ্ছা, এরপর আছে 2-এর দাগে কি বলা হয়েছে না, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো নিরক্ষরেখা থেকে 2-এর একে আছে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখাগুলির পরিধি ক্রমশ কমতে থাকে। ওকে, নিরক্ষরেখার যে পরিধি সেটা সব থেকে বেশি হয়, যত মেরুর দিকে যাওয়া যাবে তার পরিধিগুলো তত কম হতে থাকবে। 2-এর 2 আছে কি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বায়ুর চাপ হ্রাস পায়। ওকে, বায়ুর চাপ কমে যায়। এশিয়া মহাদেশের একটি উত্তর বাহিনী নদী হলো ওব। ওকে, এছাড়াও আরও কয়েকটা আছে, তো আমরা জাস্ট একটাই লিখেছি। এরপর আছে 3-এর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। কোন তারিখে কর্কট সংক্রান্তি বলা হয় এবং কেন? মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলে বায়ুর উষ্ণতা তারতম্য কিভাবে 2 অঞ্চলের বায়ুর চাপকে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো। আর এশিয়া মহাদেশের নিরক্ষীয় ও মরু জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের চরিত্রকে কীভাবে প্রভাবিত করে তা আলোচনা করো। তো এই প্রশ্নের উত্তরগুলি আমরা অন্য একটি জায়গায় পেজে লিখেছি, সেখান থেকে দেখে নেব। ওকে, তো 3-এর 1-এর দেখে প্রশ্ন হচ্ছে কর্কট ক্রান্তি কোন তারিখে কর্কট সংক্রান্তি বলা হয় এবং কেন? তো এই প্রশ্নের উত্তর হবে দেখো 21শে জুন পৃথিবীর নিজ কক্ষপথে এমন একটি জায়গায় চলে আসে যে ওই দিন উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তির রেখার উপর লম্বভাবে সূর্যরশ্মি পড়ে। ওকে, অর্থাৎ সূর্যরশ্মিটা একেবারে মাথার উপরে খারাপভাবে পড়ে। ফলে 21শে জুন উত্তর গোলার্ধের দিন সব থেকে বড় হয় এবং দক্ষিণ গোলার্ধের দিন সব থেকে ছোট হয়। তাই 21শে জুন তারিখটিকে কর্কট সংক্রান্তি বলা হয়। ওকে, সেটা হবে এই প্রশ্নের উত্তর। 2 নম্বর আছে মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলে বায়ুর উষ্ণতার তারতম্য কিভাবে 2 অঞ্চলের বায়ুর চাপকে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো। ওকে, তো উষ্ণতা কিভাবে 2 অঞ্চলের বায়ুর চাপকে নিয়ন্ত্রণ করে, তো এই প্রশ্নের উত্তর আমরা লিখেছি এখানে। বায়ুর উষ্ণতার পরিবর্তন হলে বায়ুর আয়তন এবং ঘনত্বেরও পরিবর্তন হয়। যেমন বায়ু উত্তপ্ত হলে বায়ুর অণুগুলির গতিবেগ বৃদ্ধি পায় এবং পরস্পর থেকে দূরে সরে যেতে থাকে। এভাবে উষ্ণ বায়ু হালকা ও প্রসারিত হয়ে উপরের দিকে উঠে যায় এবং বায়ুর ঘনত্ব কমে যায়। ফলে নির্দিষ্ট আয়তনের বায়ুর অণুর সংখ্যা কমে যায় এবং বায়ুর চাপও কম হয়। অপরদিকে বায়ু শীতল হলে সংকুচিত হয় এবং ঘনত্ব বেড়ে যায়, ফলে বায়ুর চাপ বেড়ে যায়। সো এই কারণেই শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি এবং উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়। ওকে, এইভাবেই উষ্ণতা নিরক্ষীয় অঞ্চল আর মেরু অঞ্চলের বায়ুর চাপকে কিন্তু নিয়ন্ত্রণ করে। এরপর আছে 4 নম্বর প্রশ্নের উত্তর দেখো
4 নম্বর প্রশ্নে আছে কি এশিয়া মহাদেশের নিরক্ষীয় ও উষ্ণ মরু জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের চরিত্রকে কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করো। ওকে, তো এই প্রশ্নের উত্তরটি হবে এশিয়া মহাদেশের অন্তর্গত আরব মরুভূমি, ভারত ও পাকিস্তানের থর মরুভূমি, ইরান, ইরাক, কুয়েত এসব দেশগুলির উষ্ণতা খুব বেশি এবং এখানে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়, তাই এখানে উষ্ণ মরু প্রকৃতির চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায়। ফলে এই মরুভূমি অঞ্চলে সাধারণত কাঁটা জাতীয়, এটা কয়েক চন্দ্রবিন্দু দেবে, ওকে, কাঁটা জাতীয় গাছ জন্মায়, যেমন বাবলা, ফণিমনসা, খেজুর ইত্যাদি। বৃষ্টিপাত কম হওয়ার জন্য গাছগুলির কাণ্ড ও পাতা মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে, যাতে বাষ্পমোচনের ফলে অতিরিক্ত জল বেরিয়ে নেওয়া যায়। ওকে, সঠিক উত্তরটি পেয়েছে টিক চিহ্ন দাও। ওকে, তো যে উত্তরটি সঠিক হবে সেটার মাঝে টিক চিহ্ন দিতে হবে। প্রথমে কয়েক দেখা আছে কি না ইস্ট বেঙ্গল ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়। ওকে, তো সেটার সঠিক উত্তর হবে 1920 খ্রিস্টাব্দে। ওকে, আচ্ছা, ক্ষয়ের দাগ আছে অ্যাথলেটিক্স শব্দটি কোথা থেকে এসেছে। এটার উত্তর হবে কি গ্রিক শব্দ অ্যাথলন থেকে। ওকে, অ্যাথলন এটা হচ্ছে একটা গ্রিক শব্দ, সেখান থেকে অ্যাথলেটিক্স শব্দটি এসেছে। ওকে, এরপর কি আছে গয়ের দাগ আছে মোহনবাগান ক্লাব কত সালে সাহেবদের হারিয়ে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল। ওকে, এটা হবে 1911 খ্রিস্টাব্দে। ওকে, 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান সাহেবদের হারিয়ে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল। আচ্ছা, এরপর আছে শূন্যস্থান পূরণ। তো শূন্যস্থান পূরণে দেখো কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে খেলা মানুষের ড্যাশ প্রবৃত্তি, এটা হবে সহজাত প্রবৃত্তি। ওকে, খেলা মানুষের সহজাত প্রবৃত্তি। গ্রিক শব্দ জিমনাস থেকে, জিমনাস্টিক কথাটি এসেছে। জৈন ধর্ম অহিংসার মূর্ত প্রতীক হিসাবে বিদ্যমান। ওকে, জৈন ধর্ম অহিংসার মূর্ত প্রতীক হিসাবে বিদ্যমান। এনসিসি এর হালকা নীল রং নৌসেনা বাহিনীর প্রতীক। ওকে, তো এইভাবে এই শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। আচ্ছা, এরপর দেখো কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 2-1 কথায় উত্তর দাও। দেওয়া আছে খেলা কি, প্রত্যক্ষ বিনোদন কাকে বলে, সৃজনশীল বিনোদনের একটি উদাহরণ দাও, শারীরিক শিক্ষার উদ্দেশ্যগুলো উল্লেখ করো, আর 5-এর দেখা আছে প্রকল্প। তুমি সারা বছর কোন দিন কখন কত সময় এবং কি ধরনের শারীরিক শিক্ষা সূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছো এবং তোমার কি লাভ হয়েছে সেই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করো। আর ক্ষয়ের দেখা আছে করোনা ভাইরাস বিষয়ক একটি স্বাস্থ্য সচেতনতা পোস্টার তৈরি করো। ওকে, তো এই প্রশ্নের উত্তরগুলি আমরা অন্য একটি পেজে লিখেছি, সেখান থেকে দেখে নেব। ওকে, ওকে, তো এখানে প্রথম প্রশ্নে দেখো দিনের কয়ের দাগে খেলা কি। ওকে, তো এই প্রশ্নের উত্তর হবে খেলা মানুষের সহজাত প্রবৃত্তি যা সৃজনশীল ক্রিয়াকলাপের মাধ্যমে মানুষকে আনন্দ প্রদান করে, এটা হচ্ছে খেলার সংজ্ঞা। 3-এর ক্ষয় আছে প্রত্যক্ষ বিনোদন কাকে বলে। তো উত্তর হবে যে সকল কাজে ব্যক্তি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে আনন্দ লাভ করে তাকে প্রত্যক্ষ বিনোদন বলে, যেমন গান করা, নাটক করা, খেলাধুলা করা ইত্যাদি। 3-এর গয় আছে সৃজনশীল বিনোদনের একটি উদাহরণ দাও। ওকে, বাগান করা, কবিতা লেখা, এগুলো হচ্ছে সৃজনশীল বিনোদনের উদাহরণ। এরপর আছে 3-এর 4-এর ক। তো 4-এর কয়ের দাগে কি দেওয়া আছে, 4-এর কয়ের দাগে বলা হচ্ছে শারীরিক শিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করো। ওকে, তো শারীরিক শিক্ষার উদ্দেশ্যগুলি আমরা এখানে সংক্ষেপে লিখেছি, এগুলোকে আমরা ডিটেলসে আলোচনা করিনি, অনেক বড় হয়ে যাবে বলে। ওকে, তো শারীরিক শিক্ষার উদ্দেশ্যগুলি হলো শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, গতি সঞ্চালনমূলক বিকাশ, ব্যক্তিত্বের বিকাশ এবং জ্ঞানের বিকাশ। ওকে, এগুলোকে ডিটেলসে আমরা আলোচনা করিনি যেহেতু এটা আরও অনেক বড় হয়ে যায় বলে। এরপরে আছে 5-এর কয়। 5-এর কয়ের দাগে এখানে বলা হয়েছে যে তুমি সারা বছর কোন দিন কখন কত সময় কী ধরনের শারীরিক শিক্ষা সূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছো এবং তোমার কি লাভ হয়েছে এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করো। ওকে, তো এখানে আমরা এর উত্তরটা লিখেছি কিভাবে সেটা দেখে নাও। ওকে, তো দেখো যেহেতু এই সময় করোনা ভাইরাসের প্রকোপ চলছে তাই আমি নিজের বাড়ি থেকে নিয়মিতভাবে শরীরচর্চা করে থাকি। ওকে, তো এই সময় আমরা মাঠে বা অন্য কোনো জায়গায় এক জায়গায় জমা হতে পারি না, যার জন্য আমি এটা বাড়িতে কীভাবে শরীরচর্চাটা করা যায় জাস্ট সে বিষয়ে লিখেছি। ওকে, তো এর জন্য আমি এখানে 4টে এভাবে কলাম নিয়েছি, কোন দিন কখন কত সময় আর কী ধরনের শারীরিক শিক্ষা আমরা করছি। ওকে, সেই হিসাবে তো এখানে আমি ডেটগুলো লিখেছি, এখানে কখন সকাল 5টা থেকে 7টা লিখেছি, 2 ঘন্টা করছি। ঠিক আছে, কী ধরনের আমরা শারীরিক শিক্ষামূলক কাজগুলো করছি সেগুলো লিখেছি এখানে, স্কিপিং, ওকে, পবনাসন, ভুজঙ্গাসন, ময়ূরাসন, শীর্ষাসন ইত্যাদি। ওকে, এখানে লিখেছি 1 জানুয়ারি, এখানে যে 1 ফেব্রুয়ারি, 1
মার্চ, প্রত্যেক মাসের প্রথম দিন আমি লিখেছি। ওকে, তো এর থেকে বেশি লিখতে গেলে অনেক বড় হয়ে যায়, যার জন্য জাস্ট একদিন করে লিখেছি, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। তোমরা চাইলে কিন্তু এর থেকে বেশি দিনও কিন্তু এখানে অ্যাড করতে পারো, বেশি কলাম অ্যাড করে। ওকে, তো এইভাবে তোমরা করতে পারবে, জাস্ট এভাবে। ওকে, কিছু আসনের নাম এখানে লিখবে, ঠিক আছে। ওকে, তো এটা আমি জুলাই পর্যন্ত লিখেছি, যেহেতু এখন জুলাই মাস চলছে। ওকে, তো জুলাই পর্যন্ত আমি লিখেছি। ওকে, 1 জুলাই পর্যন্ত। ওকে, এভাবে তোমরা কিন্তু এটা এভাবে লিখবে। আচ্ছা, এরপরে এই আসনগুলো থেকে আমি কি কি সুবিধা আমার হয়েছে, ঠিক আছে, সেই বিষয়ে কিছু তোমাদের এখানে লিখতে হবে। তো জাস্ট সেগুলো আমি লিখেছি। নিয়মিত শরীরচর্চার ফলে আমার দেহ সুগঠিত হয়েছে, শারীরিক অলসতা দূর হয়েছে, যে কোনো কাজে উৎসাহ বেড়েছে, পড়াশোনায় আরও মনোযোগী হয়েছি, হজম শক্তি বৃদ্ধি পেয়েছে, শারীরিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ওকে, তো শরীরচর্চার ফলে এই সমস্ত বেনিফিটগুলো আমার হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখুন কী দেওয়া আছে, 5-এর খ। 5-এর খয়ের দাগে দেওয়া আছে যে করোনা ভাইরাস বিষয়ক একটি স্বাস্থ্য সচেতনতা পোস্টার তৈরি করো। ওকে, তো একটা পোস্টার তৈরি করতে হবে যেখানে করোনা ভাইরাস সম্পর্কে কিছু স্বাস্থ্য সচেতনমূলক নির্দেশিকা থাকবে। ওকে, তো তার আগে আমরা করোনা ভাইরাস সম্পর্কে কিছু কথা এখানে লিখেছি যে করোনা ভাইরাস হলো সদ্য আবিষ্কৃত একটি সংক্রামক ভাইরাস। এই ভাইরাস দ্বারা সৃষ্ট রোগের নাম হচ্ছে কি কোভিড-19। এটি একটি ছোঁয়াচে রোগ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে বা হাঁচি কাশির মাধ্যমে, এখানে র হবে, ঠিক আছে, বা কাশির মাধ্যমে এই রোগ ছড়ায়। এরপর এই রোগের উপসর্গগুলি হলো কি, জ্বর, শুকনো কাশি, ক্লান্তি ভাব, শ্বাসকষ্ট, গলা ব্যথা ইত্যাদি। ওকে, এগুলো হচ্ছে করোনা ভাইরাস কোভিড-19 যে রোগের লক্ষণ। আচ্ছা, এরপর যে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে করণীয় বিষয় আমাদের কি কর্তব্য পালন করতে হবে করোনা ভাইরাস থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, তো সেগুলো এখানে তোমাদের লিখতে হবে পোস্টার আকারে। এভাবে নাম্বারিং করে আমি লিখেছি। দেখো, প্রথমে হচ্ছে 1 নম্বর দেখছি বারবার সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হবে, বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, হাঁচি বা কাশির সময় রুমাল দিয়ে ঢেকে রাখতে হবে, সর্দি জ্বর হয়েছে এরকম ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে, কোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, আর আক্রান্ত ব্যক্তিকে নির্জন ঘরে রাখতে হবে। তো এই নির্দেশিকাগুলি কিন্তু আমাদের মেনে চলতে হবে করোনা ভাইরাসকে রুখতে হলে। আচ্ছা, এরপর আছে যা কিছু করা উচিত নয়, কিছু কাজও আছে যেগুলো আমাদের করা উচিত নয়, সেগুলো কিন্তু আমরা এখানে লিখেছি কি যত্রতত্র থুতু বা কফ ফেলা উচিত নয়, মুখে মাস্ক ছাড়া বাইরে বেরোনো উচিত নয়, খোলা বাতাসে হাঁচি কাশি ফেলা উচিত নয়, এক জায়গায় অনেক মানুষের জমায়েত করা উচিত নয়। ওকে, তো ভিডিওটিতে আমরা ক্লাস 7-এর সমস্ত সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি সম্পর্কে আলোচনা করলাম, যেগুলি জুলাই 2021-এ দেওয়া হয়েছে। তো ভিডিওটিকে অবশ্যই প্রত্যেকের কাছে শেয়ার করে যাতে সবাই আনসারগুলি করে নিতে পারে। আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন বাটনটা অন করে রেখো নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই।